বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজকেও তোমাদের সামনে চলে আসলাম। সচরাচর যে বিষয়টি আমি পড়িয়ে থাকি, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আরমিনা আফরোজ, সহকারী শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। পাঠ পরিচিতি। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বিজ্ঞান, অধ্যায় 10, বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা থেকে। শিক্ষার্থীরা, দেখো তো এখানে কি হচ্ছে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো কি হচ্ছে। হ্যাঁ, এখানে চার্জ হচ্ছে। আমরা যখন আমাদের মোবাইলটি চার্জে লাগাই তখন ঠিক এভাবেই মোবাইলে চার্জ হয়। এখানে দুটি চিত্র দেওয়া আছে, লক্ষ্য করো। দুটি টর্চ লাইট। সুইচ দেওয়ার পরে একটি টর্চ লাইট জ্বলছে, আরেকটি টর্চ লাইট জ্বলছে না। বলতে পারবে কেন জ্বলছে, কেন জ্বলছে না? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। একটি টর্চ লাইট সুইচ দেওয়ার পর জ্বলছে, কারণ সেই টর্চে চার্জ রয়েছে। আর আরেকটি টর্চ লাইট সুইচ দেওয়ার পরও জ্বলছে না, কারণ সেই টর্চে কোনো প্রকার চার্জ বা আধানের উপস্থিতি নেই। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আধান বা চার্জের উৎপত্তি। শিক্ষণফল। এ পাঠে তোমরা কি কি শিখতে পারবে? এ পাঠে তোমরা শিখতে পারবে পরমাণুর গঠন বর্ণনা করতে পারবে, চার্জ কি তা ব্যাখ্যা করতে পারবে, চার্জের প্রকৃতি বর্ণনা করতে পারবে, চার্জের ধর্ম প্রদর্শন করতে পারবে। শিক্ষার্থীরা, সবার আগে জানা প্রয়োজন পদার্থ কি। ষষ্ঠ অধ্যায়ে আমরা পড়েছিলাম পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যাকে পরমাণু বলে। পদার্থ হচ্ছে কতগুলো ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত, যাকে পরমাণু বলে। সেই পরমাণুর ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে প্রতিটি পদার্থ গঠিত হয়। পরমাণু কি? কিভাবে পরমাণু গঠিত হয়? প্রতিটি পরমাণু আবার তিনটি উপাদান নিয়ে গঠিত হয়: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এই তিনটি উপাদানের সমন্বয়ে প্রত্যেকটি পরমাণু গঠিত হয়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সৌরজগতের গঠন সম্পর্কে জানো। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে প্রতিটি গ্রহ উপগ্রহ ঘুরছে। ঠিক একইভাবে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। নিউক্লিয়াস হলো প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর চারপাশে থাকে ইলেকট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট বা পজিটিভ আধানযুক্ত। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট বা নেগেটিভ আধানযুক্ত, আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ। এবার আসো জেনে নেওয়া যাক চার্জ কি। যে ধর্মের দ্বারা ইলেকট্রন ও প্রোটন আলাদাভাবে চেনা যায়, অর্থাৎ এদের বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলে। যেমন প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ। প্রতিটি পরমাণুতে যতগুলো প্রোটন রয়েছে ঠিক সমপরিমাণে ইলেকট্রন রয়েছে। মানে হচ্ছে পরমাণুতে যতগুলো প্রোটন কণা থাকে ঠিক
একই পরিমাণে ইলেকট্রন কণাও থাকে। যদি কোনো পরমাণুতে 3টি ইলেকট্রন কণা থাকে তাহলে সেখানে সমপরিমাণে প্রোটন কণাও থাকবে। তাহলে ইলেকট্রন কণা যদি 3টি হয়, প্রোটনের সংখ্যাও হবে 3টি। একটি পরমাণুতে সমপরিমাণে ইলেকট্রন ও প্রোটন থাকায় পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষ হয়। কোনো কারণে যদি পরমাণুর প্রোটন অথবা ইলেকট্রনের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে, যদি প্রোটনের পরিমাণ কমে যায় সেখানে ইলেকট্রনের সংখ্যা বেশি হবে, আর যদি ইলেকট্রনের পরিমাণ কমে যায় সেখানে প্রোটনের সংখ্যা বেশি হবে। এই চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রে ইলেকট্রন কণাকে নীল বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়েছে, প্রোটনকে লাল বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়েছে, আর নিউট্রনকে সাদা বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা বলো তো, পরমাণুটিতে কয়টি ইলেকট্রন ও কয়টি প্রোটন রয়েছে? আর পরমাণুটি কি আধান নিরপেক্ষ? যদি আধান নিরপেক্ষ হয় তাহলে কেন? একটি ইলেকট্রন অন্য পরমাণুতে গেলে কি ঘটবে? এই প্রশ্নগুলো তোমরা নিজেরা খাতায় লেখার চেষ্টা করবে। আশা করি প্রশ্নগুলোর তোমরা উত্তর দিতে পারবে যদি তোমরা আলোচনা ভালোভাবে দেখো অথবা মনোযোগ দাও আলোচনায়। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছ পরমাণুতে আমরা দু ধরনের চার্জের অস্তিত্ব দেখতে পাই। একটি হচ্ছে ধনাত্মক চার্জ এবং অপরটি হচ্ছে ঋণাত্মক চার্জ। আসো এবার আমরা জানি ঘর্ষণে ইলেকট্রনের প্রভাব। কিভাবে ঘর্ষণের ফলে ইলেকট্রন কণাগুলো এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয় এবং কি ঘটে। এজন্য আমাদের প্রয়োজন হবে একটি পশমি কাপড় এবং একটি প্লাস্টিক দণ্ড। আমরা সবাই জানি পরমাণুতে যতগুলো প্রোটন রয়েছে ঠিক সমপরিমাণে ইলেকট্রন রয়েছে। পশমি কাপড়টি দিয়ে যখন আমরা প্লাস্টিক দণ্ডটিকে ঘর্ষণ করি তখন সে পশমি কাপড়ের ইলেকট্রন কণাগুলোর থেকে কিছু কণা প্লাস্টিক দণ্ডে চলে যায় অথবা স্থানান্তরিত হয়। এতে করে কি হয়? এতে করে প্লাস্টিক দণ্ডে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায়, মানে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। আর পশমি কাপড়ে কি হয়? পশমি কাপড়ে হয় যেহেতু ইলেকট্রন কণাগুলো প্লাস্টিক দণ্ডে চলে যায় তাই এখানে ইলেকট্রনের পরিমাণ কমে যায় এবং প্রোটনের সংখ্যা বেড়ে যায়। এতে করে এখানে পশমি কাপড়ে ধনাত্মক আধানের সৃষ্টি হয়। তাহলে বলা যায় যে ঘর্ষণের ফলে নতুন কোনো আধানের সৃষ্টি হয় না, বরং পদার্থের মধ্যে থাকা আধান এক পদার্থ থেকে অন্য পদার্থে চলে যায়। চলো আমরা একটি পরীক্ষার মাধ্যমে বিষয়টি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই পরীক্ষাটি তোমরা বাড়িতে বসে খুব সহজেই করতে পারবে। এর জন্য প্রয়োজন হবে দুটি চিরুনি, একটি উলের কাপড় অথবা একটি সিল্কের কাপড়। এক্ষেত্রে দুটি চিরুনিকে প্রথমে সুতো দিয়ে বেঁধে দিতে হবে অথবা ঝুলিয়ে দিতে হবে। তারপরে সেই পশমি কাপড়টি দিয়ে চিরুনিকে ঘর্ষণ করতে হবে। এবার দেখা যাবে যখন চিরুনি দুটিকে আমি একসাথে আনার চেষ্টা করব তখন চিরুনি দুটি একে অপরকে বিকর্ষণ করবে বা একে অপর থেকে দূরে সরে যাবে। কেন এমনটি ঘটবে বলতে পারো? এমনটি ঘটার কারণ হলো যখন উলের কাপড় দিয়ে আমরা দুটি চিরুনিকে একসাথে ঘষব তখন সেই উলের কাপড় থেকে কিছু ইলেকট্রন কণা দুটি চিরুনিতেই স্থানান্তরিত হয়ে যাবে এবং দুটি চিরুনি ঋণাত্মক চার্জে চার্জিত হবে অথবা সেখানে ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। আর দুটি চিরুনিতে
একই ধরনের আধানের সৃষ্টি হওয়ার কারণে এরা একে অপরকে বিকর্ষণ করবে। আবার যখনই আমরা উলের কাপড়কে চিরুনির কাছাকাছি আনার চেষ্টা করব, তখন সেখানে ঘটবে কি? সেখানে ঘটবে চিরুনি উলের কাপড়কে আকর্ষণ করবে। এই আকর্ষণের কারণ একই রকম, কারণ চিরুনিতে যখন ঋণাত্মক আধানের সৃষ্টি হয়, পশমি কাপড়ের সৃষ্টি হয় ধনাত্মক আধান। এরা সম্পূর্ণ বিপরীতধর্মী আধান, তাই এরা একে অপরকে আকর্ষণ করবে। তাহলে এই আলোচনা থেকে বোঝা যায় এটি হচ্ছে আধানের ধর্ম। তোমরা মনে রাখবে, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। কয়েকটি প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা নিজেদেরকে মূল্যায়ন করে নিতে পারবে। আধান বা চার্জ কি? আধান কত প্রকার ও কি কি? পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? শিক্ষার্থীরা, একটি বাড়ির কাজ দিচ্ছি তোমাদেরকে। এই বাড়ির কাজটি তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে। চার্জের অস্তিত্ব প্রমাণের একটি পদ্ধতি খাতায় লিখো। আশা করি তোমরা বাড়ির কাজটি করতে পারবে। সবাই ভালো থাকবে, মা বাবার কথা শুনবে। আজকের মতো এতটুকু, আবার দেখা হবে পরে। সবাইকে আল্লাহ হাফেজ এবং সবাইকে